আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন সাইরের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15ই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে। তার চেয়েও বড় প্রশ্ন, আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় 1.5 মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মূল ঘটনাটি ঘটে গত 15ই আগস্ট। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ একাধিক সংবাদ মাধ্যম এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে। তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কের জন্ম দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এই মৌখিক নির্দেশ মূলত গত 15ই আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন উঠেছিল, গত বছরের 5ই আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি। প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণত রুলস অফ বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো। সংবিধানের 4ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি, কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা। এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায়। কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল? এই বৈপরীত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রায়োগিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম, সেটা নিয়ে বহু আলোচনা আছে। আলংকারিক বলেই হয়তো রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। কিন্তু সেই ইস্যুতে প্রায় 1.5 মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বরাবর। সাংবাদিক জুলকারনাইন সাইর চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কি না তা তিনি নিশ্চিত হতে পারেননি। দর্শক, গত জানুয়ারির শেষ দিকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার। 29 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না। রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন, তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি এও স্পষ্ট করেছেন, তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। তাহলে কোথায় তার অনুযোগ? তার মূল অভিযোগ ছবি অপসারণের ক্ষেত্রে নেয়া দৃষ্টিকটু উদ্যোগ। রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হন, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না?
সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান বুলণ্ডিত হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে। চিঠিতে পরিষ্কার তার ক্ষোভ নীতির বিরুদ্ধে নয় বরং বাস্তবায়ন কৌশলের অভাব নিয়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংবিধানিক প্রধানের সম্মানহানি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। রাষ্ট্রপতির চিঠি থেকে বোঝা যাচ্ছে এটা কেবল ব্যক্তির অপমান নয় বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপর আঘাত হিসেবেই তিনি দেখছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার চিঠিতে নিজের সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সরকারের প্রতি তার অপরিহার্য সহযোগিতা প্রতিষ্ঠার উপর জোর দেন। এই অংশটি চিঠির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি দিক। তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন। এমনকি স্মরণ করিয়ে দিয়েছেন স্বাধীনতার পর হতে অদ্যবধি যা হয় নাই তাই তিনি করছেন। উদাহরণ হিসেবে তিনি প্রায় অর্ধ শতাধিক অধ্যাদেশ জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করেছেন, যার বলে আইনগতভাবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে আছে। সাথে লিখেছেন গত বছর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশের সংকটকালে তার কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ বলে আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। এত কিছু করার পরও কেন তাকে এভাবে অপমান করা হলো সে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। চিঠির শেষে রাষ্ট্রপতি লেখেন, এতে কোনো আনুষ্ঠানিক অনুযোগ নেই বরং আর্তনাদ আছে। দর্শক, আপাত দৃষ্টিতে এই লাইনটি আবেগময় মনে হলেও প্রশাসনিক দিক থেকে তাৎপর্য কিন্তু অনেক। কারণ সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। প্রোটোকল লঙ্ঘন নিয়ে আনুষ্ঠানিক অনুযোগ করলে তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারত, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতো। আর্তনাদ প্রকাশ করার মাধ্যমে তিনি সাংবিধানিক সীমারেখা অক্ষুণ্ণ রাখলেন, কিন্তু একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদাকে আঘাত করার প্রতিবাদ রাজনৈতিকভাবে লিপিবদ্ধ করলেন। সংবিধানের 48-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। এটি তার পদমর্যাদার সাংবিধানিক গ্যারান্টি। ছবি অপসারণের ক্ষেত্রে যে গুরুতর কূটনৈতিক অদূরদর্শিতা ছিল তা সরাসরি 48-3 অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতকৃত পদমর্যাদার প্রতি অবহেলা হয়েছে সেটি রাষ্ট্রপতি তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো 15ই আগস্টের ঘটনা নিয়ে 28শে সেপ্টেম্বর কেন চিঠি দিলেন রাষ্ট্রপতি? এতদিন পর কেন পুরানো ক্ষত খুঁজিয়ে নতুন করে সামনে আনলেন? বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্রের ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন এমন গুরুতর অভিযোগ উপদেষ্টাদের কাছ থেকে আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব। অনেকেই মনে করেন তার এই চিঠি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতাকে তুলে ধরে, সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দালিলিক প্রমাণ হিসেবে রেখেও দিলেন। প্রশ্ন হলো, তবে কি এই চিঠি এক ধরনের নীরব সাংবিধানিক সতর্কতা? হাসপাতালের বিছানায় নিথর শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তবু তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করায়। এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? এই দৃশ্য মানবাধিকারের সীমা লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রের নীতি নৈতিকতার প্রতিফলন নিয়ে নতুন করে তৈরি করেছে বিতর্ক। আবার এমন নির্মম ও অমানবিক দৃশ্যের ছবি যখন ছড়িয়ে পড়ে ফেসবুকে, ঠিক তখন নিউ ইয়র্কের হোটেলে এক ঝাঁক দেশি বিদেশি মিত্রের সঙ্গে বৈঠক করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তুলে ধরছিলেন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় তার সরকারের
বিশাল প্রচেষ্টার কথা। এ যেন মনে করিয়ে দেয় সেই প্রবাদ, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। তবে প্রতিনিধি দলের বড় অংশই সরাসরি ডক্টর ইউনূসের কট্টর সমর্থক। 1 বছরের বেশি সময় ধরে তারা আছেন অন্তর্বর্তী সরকারের সহযোগীর ভূমিকায়। কিংস পার্টি এনসিপি নেতা তাসনিম জারাও তুলে ধরছিলেন দেশের সংস্কারের বিবরণ। হাসপাতালে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়া পরানোর ছবি নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, তখন যুক্তরাষ্ট্রে বসে মানবাধিকার উদযাপনের দৃশ্য জন্ম দিচ্ছে অদ্ভুত তামাশার। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ পাকিস্তান বিরোধী সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের। তিনি নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য হন মোট 5 বার। 2018 সালের নির্বাচনের পর তিনি শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। সবশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে এমপি হলেও মন্ত্রিত্ব পাননি। তার 7 মাসের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির আরো অনেক নেতার মতো জনাব হুমায়ুনও গ্রেপ্তার হন গত বছরের 24শে সেপ্টেম্বর। 75 বছর বয়সী এই রাজনীতিক নানা রোগে ভুগছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। 2 দিন বাদে সোমবার তার মৃত্যু হয়। তার চিকিৎসা চলার সময়কার একাধিক ছবিতে দেখা যায় সাধারণ ওয়ার্ডের একটি নোংরা বিছানায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন বর্ষিয়ান এই রাজনীতিক। একটি হাত লোহার বিছানার সঙ্গে হাতকড়া দিয়ে বাঁধা। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাওয়ার কথা থাকলেও তিনিই পড়েছিলেন নোংরা বিছানায়। এমন ছবি নিয়ে সরকার অনেক মিত্র সমালোচনা মুখর হয়েছেন। তার হাসপাতালে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরের 2টি ছবি সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুকে তুলে ধরেন। ছবিটি কবেকার এই বিষয়টি নিশ্চিত হতে প্রথম আলো যোগাযোগ করেছিল কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদের সঙ্গে। তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি মনে করেন গত সেপ্টেম্বরে 6 দফায় জনাব হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয়। ছবিটি ওই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ের হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর জনাব হুমায়ুনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেলে। ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেছেন, হাতকড়া পরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে তা হুমায়ুনের মৃত্যুর আগের। হাতকড়া পরানোর বিষয়ে নিজেদের নিয়মের জালে বন্দী থাকার কথা বলেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত। তার মতে নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাতকড়া পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয়। প্রশ্ন উঠেছে, একজন অসুস্থ, প্রায় অচেতন কিংবা মৃত্যু পথযাত্রী বন্দীর হাতে হাতকড়া থাকার প্রয়োজন নিয়ে। এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? মানবাধিকার কর্মীরা বলছেন এটি শুধু একজন বন্দীর নয়, পুরো মানবাধিকারের প্রতি অবমাননা। অসুস্থ বা মৃত পথযাত্রী বন্দীকে হাতকড়া পরানো রাষ্ট্রের নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। যে দেশে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসহায় মানুষকে শেষ মুহূর্তেও শিকলে বেঁধে রাখা হয়, সেখানে মানবাধিকারের চর্চা কতটা বাস্তব সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, একজন রাজবন্দীর প্রতি ভয়াবহ প্রতিহিংসা এবং নির্মমতার দৃশ্য নিয়ে যখন সমালোচনার ঝড় বইছিল, তখন নিউ ইয়র্কের একটি হোটেলে ঘনিষ্ঠ মিত্রদের কাছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির জয় গান গাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকের খবর বিশাল আকারে প্রচার করেছে তার প্রেস উইং। সরকারি সংবাদ সংস্থা বাতাসের খবরে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর। দর্শক, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্যদের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে দাবি করা হয় প্রতিবেদনে। এই দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস নামের সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডি।
তার সঙ্গে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। এমনকি 2023 সালে অধ্যাপক ইউনূসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন। সে সময় আলাদা টুইটও করেন কেরি কেনেডি। প্রধান উপদেষ্টার পিআর টিম 29 সেপ্টেম্বর এই কেরি কেনেডির পরিচয় দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে। মজার বিষয় হলো, ঠিক 2 দিন আগে বিশ্ব নেতা হিসেবে তার পরিচয় দেওয়া হয়। দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে। এ বিষয়ে 28 সেপ্টেম্বর প্রচারিত এপিসোডে আমরা দেখিয়েছিলাম কথিত বিশ্ব নেতাদের সেই দলে বর্তমান সময়ে কোনো সরকার বা রাষ্ট্রনেতা ছিলেন না। তারা সবাই ডক্টর ইউনূসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত মিত্রগোষ্ঠী। সেই দলে কেরি কেনেডিও ছিলেন। বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে দেখা করা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি তাদের প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ। যেমন এই দলে ছিলেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাহনাজ রাশিদ তিয়া। তিনি সরকার ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। 2023-24 সালে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বোর্ড পরিচালকের দায়িত্বে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রীর বোন নোভা আহমেদ। বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর টিম এবং ফেলোর তালিকায় বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা। ওই বৈঠকে অংশ নেওয়া আরেকজন হলেন ওয়াইও ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান। বহু বছর ধরে তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক আর ইউনূসের ঘনিষ্ঠ। বৈঠকে ছিলেন ম্যাথিউ স্মিথ, যিনি ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা। এই ফর্টিফাই রাইটসের বিরুদ্ধে করা অভিযোগ আছে তারা রোহিঙ্গাদের উপর আরাকান আর্মির জাতিগত নিধন চালালেও তার বিরুদ্ধে কিছুই বলে না। উল্টো বাংলাদেশ সরকারকে আরাকান আর্মিকে সহায়তায় সুপারিশ করেছিল। গত বছর বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব আসার একদিন আগে এই ফর্টিফাই রাইটসই প্রথম মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব তুলে ধরেছিল। তারপর থেকে মানবিক করিডোর ইস্যুটি আলোচনায় আসে। নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তোলা হয় ধন্য ধন্য রব। প্রধান উপদেষ্টাও তাদের বারবার বাংলাদেশ ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাতে বলেননি। সেই অনুষ্ঠানে সবাই যখন পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ, তখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে মৃতপ্রায় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাত করার ছবি। বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শেষ কবে হবে সেই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। অভিযোগ এখানেই শেষ নয়। পরদিন নুরুল মজিদের জানাজায় মাইকিং করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এর মধ্যে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। নরসিংদীতে বহু মানুষের চোখের পানিতে হয় 71-এর মুক্তিযোদ্ধার শেষ বিদায়। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর দাফনের আগে গার্ড অফ অনার দেওয়ার বিধান থাকলেও নুরুল মজিদের ক্ষেত্রে সেটি অনুসরণের কোনো তথ্য আমরা পাইনি সংবাদ মাধ্যমে। প্রশ্ন হলো, বিদেশের মাটিতে মিত্রদের নিয়ে মানবাধিকার রক্ষায় গাল ভরা বুলিতে কি দেশের চিত্র মানুষের কাছ থেকে আড়াল করতে পারছে সরকার? নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা যেদিন মানবাধিকার নিয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন, তারপর দিন এসেছে ভয়াবহ তথ্য। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, দলগত পিটুনিতে মৃত্যু এবং ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। দেশে সেপ্টেম্বরে পিটুনিতে নিহতের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে ধর্ষণের সংখ্যা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনও বেড়েছে। তাদের প্রতিবেদনে দেখা যায়, আগস্টে দলগত পিটুনিতে প্রাণ হারান 23 জন, সেপ্টেম্বরে তা 24 জনে পৌঁছেছে। সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়, গণপিটুনি ও মব সহিংসতার মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে নিহত ও আহতের সংখ্যা বেড়ে নাগরিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকার নিষ্ক্রিয় ভূমিকা নাগরিকদের জীবনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এমন অবস্থায় প্রশ্ন হলো, পিআর টিমের সাজানো আয়োজনে কি ঢেকে যাবে দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের চিত্র? মব সন্ত্রাস আর সরকার পৃষ্ঠপোষকতায় চলা ঘৃণার সংস্কৃতি কোথায় ঠেলে দিচ্ছে দেশকে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।